বাবা মা সেদিন বলেছিল যে নিজেদের মধ্যে সম্পর্ক করতে নেই, আত্মীয়তা করতে নেই, কিন্তু তার বিপরীতে কি ঘটেছিল বন্ধুরা? আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার এই গল্পটা ভারী মজার হতে চলেছে কিন্তু, কারণ আমার বড় কাকার ছেলে, সে আমার চাচাতো ভাই, তার সাথে আমার বিয়ে দেবে না, ফ্যামিলির থেকে রাজি না একদমই। বাবা মা সবসময় বলে নিজেদের মধ্যে আত্মীয়তা করতে নেই, কিন্তু চাওয়া পাওয়ার তো একটা ব্যাপার আছে। সব মিলে পরবর্তীতে কি ঘটেছিল, রহস্যজনক একটা ব্যাপার, সেটা খুবই মজার হতে চলেছে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটা অনুভব করবে, শুনবে এবং বিনোদন পাবে। তাহলে আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার প্রিয় মানুষটার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। তো বন্ধুরা, চলো দেরি না করে সেই রহস্যজনক ঘটনাটা শোনা যাক। আমার বড় কাকার ছেলে রাহুল, ও মাস্টার্স কমপ্লিট করার পরে বড় ধরনের একটা বিজনেস নিয়ে বেশ অনেক ডেভেলপ করে ফেলছে ওর জীবনে। কিন্তু ও যখন কলেজে পড়াশোনা করতো, আমি তখন হাই স্কুলে সবে মাত্র গেছি। ভালো স্টুডেন্ট অবশ্যই ছিলাম, কিন্তু আমি আমার চাচাতো ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম। সেই কলেজ অবধি আমাকে সে একটানা প্রাইভেট পড়িয়েছে, আর আমার রেজাল্টের দায়িত্ব আমার ফ্যামিলির কাছ থেকে আমার চাচাতো ভাই রাহুল ও একদমই বলে দিত, তোর রেজাল্টের জন্য তোমরা চিন্তা করো না। আবার বাবা মাকে সবসময় এই কথাই বলে আসতো। সত্যি আমার রেজাল্ট খুবই ভালো হতো, আমি কলেজের হাই স্কুলের ফার্স্ট বয় ছিলাম আমাদের ক্লাসের। এক পর্যায়ে যখন আমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলাম, কলেজে উঠব, সেই সময় রাহুল সে মনে মনে যে আমাকে ভালোবাসছে, আমি তার চাচাতো বোন, এটা সে ইতিপূর্বে কোনো দিনই প্রকাশ করেনি আমার কাছে। কারণ যদি আমি ওইটা মনে ভেবে আমার মনের মধ্যে তাকে নিয়ে জল্পনা কল্পনা এই সমস্ত করি স্টুডেন্ট লাইফে, তাহলে হয়তো আমার পড়ার ক্ষতি হবে। সে কখনোই আমার খারাপ চাইতো না, সে চাইতো না আমি লেখাপড়ার দিক এই সাইডটা থেকে পিছিয়ে যাই। যার কারণেই সে মনের মধ্যে চাপা রাখছে। যখন আমার বিয়ের বয়স হয়েছে বা আমি যুবতী হয়ে উঠছি, সেই সময় রাহুল ভাই হঠাৎ করে একদিন আমাকে ডাক দিল, বললো এদিকে আস, তোর সাথে আমার দুটা কথা আছে। আমি বললাম ঠিক আছে ভাই। তারপরে পাশাপাশি বাড়ি তো, আমি সময় করে তার কাছে দেখা করতে গেলাম। বললাম কি হয়েছে ভাই, কিছু বলবেন? বলছে হ্যাঁ রে, অনেক দিন ধরেই মনের মধ্যে একটা কথা চাপা রাখছি, তোকে বলা হয় না। আসলে তোর বাবা আর আমার বাবা চাচাতো ভাই, আর তোর আর আমার সম্পর্কটা চাচাতো ভাই বোন সম্পর্কে। আমি তোর অবশ্যই অনেকটাই সিনিয়র, কিন্তু তোর মধ্যে যে গুণ আমি পেয়েছি দেখতে, মানে তুই এতদিনে আমার একটা কথাও বাইরে রাসনি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ মানে অক্ষরে অক্ষরে পালন করেছিস। হয়তো এই জন্য আজকে তুই বিএন্ড তোর ক্লাসের একটা ছাত্রী, তোর রেজাল্ট ভালো। তাই চিন্তা করলাম তোর সাথে ব্যাপারটা একটু মিট করা দরকার, এই জন্য ডেকেছি রে। মনের মধ্যে কোনো ক্ষোভ রাখবি না, সরাসরি আমার কথার উত্তর দিবি, পারবি তো? আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ ভাই, কী এমন কথা যে আপনার কথার উত্তর এখন দিতে পারবো না? আমি বলে ফেলুন তো, তাছাড়া আমরা ভাই বোন। এমন কি যদি কথা রাখার মতো নাও হয়, সেটাও দুজনের মধ্যে মিট করে নেব। বলেন, আমি তো এখন বড় হয়েছি, সেই দিন কি আর আছে যে একটা কথা অগ্রাহ্য হলে বাবা মাকে গিয়ে দৌড়ে বলে দিব? পাগল হয়েছেন আপনি, বলে ফেলুন, চিন্তা করবেন না। তখন আমার চাচাতো ভাই রাহুল সে আমাকে বলল, শোন, সেই হাই স্কুল জীবনে যখন তোকে আমি প্রাইভেট পড়াতাম, সে থেকে মনে মনে তোর সমস্ত কৃতকর্ম, আমার সমস্ত কথা মেনে চলা আর নিয়মতান্ত্রিকভাবে তোর সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই মনে মনে ঠিক করেছি ভবিষ্যতে তোকে নিয়েই আমি সংসার করব। তোকে আমি মনে মনে খুব ভালোবাসি রে, যদিও তুই আমার বাপের আপন ভাইয়ের মেয়ে না, চাচাতো ভাইয়ের মেয়ে, সম্পর্কটা একটু দূরে হলো, আমরা তো চাচাতো ভাই বোন, তাই না? তখন আমার মুখটা লজ্জায় নিজের দিকে করে ফেললাম, হাতের আঙ্গুল চুলকাতে চুলকাইতে বললাম যে বেশ, সেটা আমি কি জানি, আপনি আমার অনেক সিনিয়র, তাছাড়া আমি আপনার মুখের উপরে কোনোদিন কোনো কথার অবাধ্য হইনি বা বলিনি। এই বিষয়টা নিয়ে আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি একসাথে যৌথভাবে বসে মিট করলেই তো হয়ে যায়। আমি একলা কেমন করে সিদ্ধান্ত নেব বলেন? আপনি আমার চাচাতো ভাই হলো অনেক সিনিয়র। তখন আমার রাহুল ভাই বলল, শোন,
কিছু মনে করিস না, আগে বল তুই রাজি আছিস কিনা। যদি তুই রাজি না থাকিস তাহলে তোর ফ্যামিলির কাছে আমি কি করে এই প্রস্তাব পাঠাই বল। তখন আমি হাসতে হাসতে ওদিকে তাকিয়ে বললাম, ভাই, আমারও আপনার সমস্ত কিছু খুব বেশ মন চেয়ে গেছে, কিন্তু আপনি যে আমার চাচাতো ভাই সেই জন্য প্রকাশ করিনি। আপনি যেহেতু আপনার কথা বলে দিয়েছেন, আমিও সাপচা বলে দিলাম, আমি আর জানি না, কিছু বলতে পারবো না। আমি রাজি আছি, যদি আপনার ফ্যামিলির থেকে প্রস্তাব পাঠায় রাজি করতে পারেন, আমার দিক দিয়ে কোনো আপত্তি নেই। তবে এখনই কেন? এত কষ্ট করে আমাকে এত ধাপে তুলে দিলেন, আমাকে তৈরি করলেনই তো আপনি। আপনার অনুদান আমার মধ্যে রয়েই গেল। আমিও সবেমাত্র কলেজে উঠলাম, একটু পড়াশোনাটা শেষ করেই নাকি সেই সুযোগ হবে না। তখন রাহুল ভাই আমাকে বলল, আরে পাগলি, তুই আমাদের বাড়িতে আসলে তোকে কি আর আমি লেখাপড়া বাদ দিয়ে বসিয়ে রাখবো? তোর ইচ্ছা যতদূর ততদূর তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। তুই বড় কিছু হবি, তোকে আরও সুযোগ দেব। যত গাইডলাইন লাগে লেখাপড়া শেখাতে সব আমি তোকে সাহায্য করব। আমার মতো একজন ছেলে থাকতে তুই কিসের চিন্তা করিস? তাছাড়া দেখ, আমি লেখাপড়া শেষ করে আমি কোনো জব খুঁজলাম না, নিজের অভিজ্ঞতায় বড় বিজনেস দাঁড় করেছি। আজকে আমি বেশ প্রতিষ্ঠিত হয়েছি। আমার ঘরে আসতে তোর কিসের এত আপত্তি? আমি বললাম, আবার ওই একই কথা বলছেন ভাই? আমি তো বলছি আমি রাজি আছি, আর কতবার বলবো? আমাকে লজ্জা দিবেন না। এই সমস্ত বিয়ের কথা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমাকে বধূ বেশ আপনার বাড়িতে নিয়ে গেলেই হলো, আমি রাজি আছি। তখন বললো, ঠিক আছে, এই জন্যে তোকে ডাকছিলাম, যা তুই বাড়িতে যা, আমি দেখছি ব্যাপারটা। বেশ কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরেই রাহুল ভাইয়ের বাবা মা আমাদের বাড়িতে আসলো। বাবা মা সন্ধ্যায় বাড়িতে ছিল। তারা একসাথে বসে এই ব্যাপারটা নিয়ে কথা সে কথায় আলোপ আলোচনায় বসলো। তারপরে এক পর্যায়ে আমার বাবা একটু ঘাড় বেঁকা ছিল, মানে রাজি হতে চায় না। বাবা মা বলে, না না, এটা কি করে সম্ভব? তোমাদের রাহুলকে এক ঘরে বিয়ে দিলে অন্য ঘরে বিয়ে দিলে একটা আত্মীয়তা বাড়বে, আর আমাদের মেয়েকে যদি অন্য ঘরে বিয়ে দিই আমাদেরও একটা আত্মীয়তার সম্পর্ক বাড়বে, কারণ তোমরা তো আমাদের এমনি কাছের আত্মীয়। তখন তারা বলেছিল, রাহুলের বাবা মা বলেছিল যে না, যেহেতু এখানে ছেলে মেয়ে পছন্দ করে, মানে আমার ব্যাপারটা বাবা মায়ের সামনে একটু আমাকে পেঁচিয়ে নিল। তখন আমার বাবা মা তাদের কথায় উত্তর না দিয়ে বলল, ঠিক আছে, আমার মেয়ের কাছ থেকে সোনামেলা করে দেখি, প্রয়োজন হলে পরে তোমাদের জানিয়ে দেব। যাও, তাদের সম্মানের সাথে আমাদের বাড়ি থেকে বিদায় করলো। তার কিছু সময় বাদে আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম। ওই সময় মা গিয়ে বলল, কিরে, রাহুলের সাথে কি তোর কোনো সম্পর্ক তৈরি হয়েছে? মানে ও তোকে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়ালো, আবার হঠাৎ করে আজকে তার ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসলো, এ বিষয়ে কি তুই কিছু জানিস? আমি বললাম, না মা, আমি কি জানবো? হয়তো রাহুল ভাইয়ের আমাকে ভালো লাগে, কিন্তু সে তো কোনো দিন আমাকে প্রাইভেট পড়াইছে, এত আমাদের বাড়িতে এসে এ ধরনের কোনো ব্যবহারই করেনি। আমি বুঝতেই পারিনি যে তা মনে আমার ধরছে। কিন্তু দেখো মা, একটা কথা বলি, সে একটা যুবক ছেলে, আমি একটা যুবতী মেয়ে। হয়তো বা তার মনে আমাকে ধরছে বা চাইছে, বিয়ের প্রস্তাব পাঠাইছে, সে তো আর একা একা গোপনে কিছু করেনি। এটা তো তোমরা ভালো করে জানো আমার ব্যাপারটা। আর আমিও কোনোদিন তোমাদের কথার অবাধ্য হইনি। আমি একটা ভালো স্টুডেন্ট, আমার পড়াশোনার ক্ষতি হোক, তোমরা এই কাজটা করো না। দেখো, তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাতে রাজি আছি। যদি রাহুলের ফ্যামিলিতে পাঠাও তাতেও আমার কোনো আপত্তি নেই, অন্য জায়গা দিলেও আমার কোনো আপত্তি নেই। তোমাদের কথার অবাধ্য আমি হব না মা। তখন আমার মা ওই দরজার পাশ থেকে ছুটে আমার কাছে চলে আসলো। মাঝদিন আমার এই কথাতে ভীষণ খুশি হয়েছে। আমার মাথায় হাত বুলিয়ে বলছিল, দেখ মা, আমরা অতটা সচ্ছল না ওদের ফ্যামিলির মতো। রাহুলের ফ্যামিলি বেশ, ওরা সচ্ছল, আমাদের ফ্যামিলির চেয়ে ওরা অনেক ধনী মানুষ। তাছাড়া রাহুল ছেলেটা বটে ভালো, আমি জানি, কিন্তু তোর বাবা যে রাজি হচ্ছে না রে। তোর বাবাকে আমি জিজ্ঞেস করছি এই বিষয়ে, তোর বাবা ওদের মুখের পর সাপ সাপ বলেই দিয়েছে। বলেছে অন্য ঘরে নাকি ওই রাহুলকে বিয়ে দিলে এক ঘর কুটুম বাড়বে, নিজেদের মধ্যে সে সম্পর্ক করতে রাজি নয়। কি করি বলতো? আমি তো বুঝতে পারছি তোর কোনো দোষ নেই। তখন আমি মাকে বললাম, মা, আসলে রাহুল ভাই কিন্তু অ্যাকচুয়ালি সে খারাপ ছিল না, অবশ্যই ভালো ছিল। আমি কখনো তার কোনো বাজে আড্ডা, বাজে বন্ধু এই সমস্ত কিছু ফলো করিনি, চোখে পড়ে না আমার। সে যেমনটা মানুষ
ঠিক সেরকম মানুষের সাথে যে চলাফেরা। দেখো সে মাস্টার্স কমপ্লিট করার পরে সেখানে চাকরি না করে নিজের যোগ্যতায় বিশাল বড় এই শহরে একটা ব্যবসা দাঁড় করে বসছে। এখন কিন্তু মা রাহুল ভাই বেশ প্রতিষ্ঠিত একজন মানুষ। তোমরা যদি চাও তার সাথে আমার সম্পর্ক এখনও হয়নি, যদি বিয়ে দাও তাহলে হয়তো আমার জীবনে আর কোনো চিন্তা থাকবে না। ছেলে হিসাবে তো তোমরা তাকে চিনেও বেশ ভালো করে। তোমার একটা যুবতী মেয়েকে সে দিনের পর দিন প্রাইভেট পড়িয়ে গেছে, কোনো দিন তার চরিত্রের কোনো দাগ লাগেনি। এখানে তো তার পরীক্ষা তোমাদের নেওয়া অবশ্য হয়ে গেছে মনে হয়। আর কিছু বলবো? তখন মা বলল, শোন রে বা, সবই তো বুঝতে পারলাম, রাহুল তো একটা ভালো ছেলে, ওখানে গেলে তুই সুখীই হবি। তাছাড়া বাড়ির পাশেই, তোর বিয়ে হলে সবসময় তোকে চোখের সামনে দেখতেও পাবো। তুই আমাদের আর 5টা নয়, একটা মাত্র মেয়ে। দেখি তোর বাবাকে যদি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারি তাহলে তো বেশ ভালোই হয়। আমি বললাম, আচ্ছা মা, ওরা যে এই বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের কাছে আসছে, ওদের কি বলে দিছ একটু বলো তো, অপমান করে দাওনি তো? তখন মা বলল, না রে মা, অপমান করিনি, কিন্তু তোর বাবা শুধু সাপ সাপ একটা কথাই বলেছে, তোরা দেখ, তোরা এমনি আমার চাচাতো ভাই বোন বা এইরকম হয় না, মানে আমার মেয়ে যদি অন্য ঘরে বিয়ে দিই, তোর ছেলে যদি অন্য ঘরে বিয়ে দিস, তাহলে হয়তো একঘর কুটুম বাড়বে। আমরা তো আত্মীয়তা এমনি আমাদের মধ্যে আছে। শুধু এই কথাটুকুই বলেছে, বলে হাসি মুখে ওদের বিদায় দিয়েছি। তখন আমি চিন্তা করলাম, যাক বাবা, তাও বাসে গেল, অপমান তো আর করিনি, রাহুলের কাছে হয়তো আমার মুখ থাকবে। তারপরে মাকে আমি কয়েকটা দিন বাদে জিজ্ঞেস করতাম, মা, বাবাকে এই বিষয়ে কিছু বলছো? বাবা কোনো মন জানিয়েছে? মা একদিনকে হঠাৎ করে বলল, দেখ, আমি চেষ্টা করছি, তোর বাবা শুধু এক কথার পরেই রয়ে গেল, তাকে আসলে মানাইতে পারছি না। হঠাৎ করে গত রাত্রে এই বিষয় নিয়ে কথা বলেছি, তোর বাবা কিন্তু রাজি হয়ে গেছে। বলতেছে, দেখো তোমার মেয়ে কি বলে, তোমার মেয়ে যদি সেখানে যেতে রাজি হয়। আমি অবশ্য অনেকটাই ভেবে দেখলাম, রাহুল ছেলেটা বেশ সৎ এবং ভালো, তার সমস্ত কিছু আমি নিয়ে অনেকটা ভাবলাম। আর তাছাড়া আমাদের মেয়ে যদি অপরিচিত অন্য কোনো কোথাও বিয়ে দিই, ছেলেটা বা কেমন হবে, এটা একটা ভাবনার বিষয় আছে। আর রাহুলকে তো চেনা জানা বা দেখা, আর ওদের ফ্যামিলি থেকে যেহেতু এতটা আগ্রহ করছে, তাছাড়া ছেলেটাও বেশ শিক্ষিত। আর এখন শুনতে পারলাম রাহুল বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর নাকি এই শহরে বড় ব্যবসা আছে, আর ওর উপরেই ওর পুরো ফ্যামিলিটা বেশ স্বাবলম্বী হয়ে উঠছে। তাই মনের কাছে আমি হেরে গেলাম, আমি রাজি হয়ে গেছি। তোমার মেয়ে যদি আপত্তি না করে, তাহলে ওরা যদি আবারও বলে, তাহলে আর দ্বিমত করব না। তখন মায়ের মুখ থেকে এই কথাটা শুনে আমি তো ভীষণ খুশি, কারণ আমিও রাহুল ভাইকে বেশ ভালোবাসি মনে মনে, তাকে আমার মনে ধরছে। কিন্তু আমি ছোট মানুষ, সে আমার বয়সে অনেক সিনিয়র, তাকে আমি কী করে বলবো? সে আমার বড় বিধায় আমাকে হয়তো মুখ ফুসকে কথাটা ডেকেই বলল, এটাই তো সততার পরিচয়। তারপরে আমি রাহুল ভাইকে ফোন করে বেশ গভীর রাত্রে এর কথাটা বলতেই রাহুল ভাই অনেকটা খুশি হয়ে উঠল, যেন ঘুমের মধ্যে ভাই ছিল। ভাই জেগে উঠে বলছে, সত্যি বলছিস তুই? সত্যি? চাচা চাচি দুজনে রাজি হয়ে গেছে তো? আমি বললাম, হ্যাঁ ভাই, আজকেই মা এই কথাটা আমাকে জানিয়েছে। গত রাত্রে নাকি আমার বাবা মাকে সাপ সাপ তার মনের ইচ্ছাটা বলে দিয়েছে, কিন্তু আমার বাবা মা আগে তোমাদের ওখানে এই বিষয় নিয়ে কথা বলতে যাবে না। তাই ভাই আপনাকে আমি বলছি, আপনার ফ্যামিলি থেকে বার আমার বাবার কাছে একটু পাঠান, দেখবেন আমি কথা দিচ্ছি কেউ অপমানিত হবে না। আমি এটা আমার মায়ের কাছ থেকে পরিষ্কার শুনেছি। তখন রাহুল ভাই বলল, আচ্ছা রে, ঠিক আছে, তাহলে কালকে না, বেশ 5-7টা দিন পরে যাবে, যাতে তারা বুঝতে না পারে যে তোর সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাই যেন হয়। তারপরে হঠাৎ করে রাহুল ভাই বলল, কিরে, তোকে ওই কথা বলার পরে মানে তুই কি আমাকে নিয়ে কিছু ভাবছিস নতুন করে? আমি বললাম, হ্যাঁ, অনেক কিছুই ভাবছি। কী করে আপনার সংসারে যাব, আপনার সংসারে যাওয়ার পরে কি কি ভবিষ্যতে হবে, কত কিছু কল্পনায় দেখছি আমি। তখন রাহুল ভাই বলল, তাহলে তো তুই আমার প্রেমে পড়ে গেছিস রে, বেশ ভালো কথা তো। ঠিক আছে,
তোর স্বপ্ন বাস্তবায়ন হবে, তাছাড়া আমারও হবে। একটা সপ্তাহ পরেই বাবাকে না পাঠিয়ে মাকে পাঠাবো। দেখিস মায়ের প্রস্তাবে যদি তোর বাবা মা রাজি হয়ে যায়, তাহলে আমার তাড়াতাড়ি আমাদের দুজনের মধ্যে বিয়ে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তারপরে এইভাবে চুপচাপ থাকলাম। ঠিক এক সপ্তাহ পরে শুক্রবারে সকাল 10টায় আমার ওই বড় চাষি অর্থাৎ রাহুলের মা আমাদের বাড়িতে আবারও আসলো। আমার গাওটা ভীষণ ছমছম করছিল, কারণ আমি রাহুলকে কথা দিয়েছিলাম যে আমার বাবা মা তার মায়ের কথার বিরুদ্ধে আর যাবে না, বাবা রাজি হয়ে গেছে, এই কথা যেন সত্যি হয়। তারপরে আমার চাষি আসার পরে বেশ আমার মা আপ্যায়ন করলো তাকে, অন্য দিনের মতো আর ব্যবহার করেনি। বাবা বাড়িতে ছিল না, বাইরে কোথাও ছিল। মা ততক্ষণে আমার বড় চাষিকে বলল, একটু বসুন আপু, আপনি আসছেন। আমি এ বিষয় নিয়ে অবশ্যই ওর বাবার সাথে কথা বলেছি। ওর বাবা অবশ্যই না করেনি, অনেকটা চিন্তা ভাবনা করার পরে সে হয়তো তার মতামতটা আমাকে জানিয়েছে। তখন আমার চাচি বলল, কি জানিয়েছে? হ্যাঁ না না। তখন আমার মা বলল, ব্যাপারটা আসলে এরকমই, মানে আপনারা প্রস্তাব নিয়ে আসলেন যেটা, সেটা তো হুটহাট করে একটা মেয়ের বাবা মা সিদ্ধান্ত জানাইতে পারে না, তাই সেদিন হয়তো না বলেছিল। কিন্তু ওর বাবা দেখলাম হয়তো কথার মধ্যে হ্যাঁ জবাবটাই রয়েছে। কিন্তু ওর বাবা আসুক, আমরা এক জায়গায় বলে কথাবার্তা বলে যদি রাজি থাকে তাহলে দিনখান করেই যাবেন। তারপরে কিছু সময় বাদে বাবা আসলো। যা হোক, বাবা আসার পরে দেখলাম বাবা আমার বড় চাচির সাথে বেশ হাসি ঠেলেই কথা বলছিল। তারপরে এক কথায় দু কথায় আমার মা সর্বপ্রথমে ব্যাপারটা উঠালো। তখন আমার বাবা বলল, দেখো মেয়ে কি বলে। তখন মা বলল, এদিকে আস মা। মা আমাকে ডাকলো, বলছে তুই কি যদি এরকম সম্পর্ক যদি বিয়ে হয় তুই কি রাজি আছিস? মানে বাবা মা মানে বড় চাচির সামনেই আমাকে এই প্রস্তাবটা রাখলো। আমি বললাম, বাবা মা তোমাদের আমি পরিষ্কার বলে রাখি, আমি এখন একটা কলেজে পড়া মেয়ে, আমি কোনোদিন কি তোমাদের কথার অবাধ্য হতে পারি? তোমরা যদি সিদ্ধান্ত নাও, আমার এখানে কোনো অমত হওয়ার কিছু নেই, আমি রাজি আছি। তখন বাবা বলল, ঠিক আছে, তাহলে রাহুলের বাবার সাথে ভাবি আপনি কথা বলে একটা দিনখান পাট্টা করে তারপরে দিন ফাইনাল করে ফেলে আমাদের জানায়েন, আমরা সেদিনেই হয়তো রাজি হব, ফোন করে জানিয়ে দিন। তারপরে রাহুল ভাইয়ের আম্মা অর্থাৎ আমার ওই বড় চাষি হাসতে হাসতে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেল। আমার কথাটা হয়তো বজায় থাকলো, আমি রাহুল ভাইকে হয়তো কথা দিয়েছিলাম। আমার যে কেজে আনন্দ হচ্ছিল বড় চাষি যাওয়ার পরে। ঠিক 3টা দিন পরেই বড় কাকা আর বড় চাষি মিলে মোবাইলে আমার বাবার কাছে দিনক্ষণ তারিখ জানিয়ে দিল, জমক তারিখে তোমরা রেডি হও, আমরা তোমার মেয়েকে কলমা পড়িয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তখন বাবা এই কথাটা শুনে বললো যে ঠিক আছে, তাহলে তোমরা তাই করো, আমরা রাজি আছি এবং রেডিও আছি। তারপরে ওদের কথা দিয়ে ফেললো। তারপরে বাবা মাকে বলল, মা আমাকে বলল যে দেখ মা, তোর বিয়ের কিন্তু দিন হয়ে গেছে, আগামী শুক্রবারে জুম্মা বাদে ওরা আসবে। তখন আমার যে কী আনন্দ হচ্ছিল। ঠিক পরের শুক্রবারে জুম্মা বাদে ওরা রাহুল যখন বলছে যে আমাদের বাড়িতে আমাকে নিতে আসলো, আমার তো বাড়িতে বেশ আয়োজনের বাবা আত্মীয় স্বজন প্রতিবেশীদের দাওয়াত করছে, বেশ একটা আয়োজন করছে আনুষ্ঠানিকভাবে ছোটোখাটো। যাই হোক, আনুষ্ঠানিকভাবে আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। চাওয়া পাওয়ার ব্যাপারটা বাবা মিটিয়ে দিল। তারপরে আমি ঘরণী হয়ে গেলাম রাহুলের সাথে, যে আমি সংসার করতে লাগলাম। নতুন বাসর রাত সেদিন যে কি হয়েছিল, সে আমার সম্পর্কের চাহতো ভাই, বধূ বেশে তার পাশে বসে এমনিতে আমার ভীষণ লজ্জা লাগছিল, গালটা সমসম করেছিল, লাল হয়ে গেছিল লজ্জায়। তারপরে বাড়িতে যখন ভিড় কমলো লোকজনের রাহুলের বাড়ি থেকে, তখন সে আমাকে প্রথম কথাই, দেখো এখন তুমি আমার বিবাহিত স্ত্রী, এতদিন তোমাকে আমি তুই তুই করে বলছি, আর তুমি আমাকে আপনি আপনি করে বলছো, ভাইয়ের সম্মান করছো, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে
তুমি আমাকে আর আপনি বলে ডাকবে না। আজকের থেকে তো তুমি আমার ভাই না, আমি তোমার ভাই না, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার স্ত্রী। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমার মনে হয় তুমি তুমি শব্দটাই বেটার হয়, সবচাইতে মায়ার ডাক এইটা। আমি বললাম কিছুটা দিন সময় লাগবে তোমাকে তুমি বলে ডাকতে, আমি এখন পারবো না, লজ্জা লাগছে। তখন সে আমাকে বলল, না না, এখন থেকে তুমি অভ্যাস করো, বলো যে হ্যাঁ তুমি বলো, এই কথাটা একটাবার বলো না। দেখো তোমাকে সেই যখন হাই স্কুলে পড়তে তুমি, সেই থেকে আমি তোমাকে ভালোবাসতাম। তোমার পড়াশোনার ক্ষতি হবে বা একটা মেয়ে প্রেমে পড়লে হয়তো পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তোমার পড়াশোনা নষ্ট হওয়ার হয়ে যাবে, সেই কারণে হয়তো এই কথাটা বলিনি। তোমার ভালো স্বার্থে আমি গোপন রেখেছিলাম। আজকে তুমি যুবতী হয়ে উঠছো, কখন তোমার বাবা মা কোথায় তোমার বিয়ের জন্য কথা দিয়ে বসে, আগে ভাগে তোমার সাথে ব্যাপারটা মিট করে ফ্যামিলিকে জানিয়ে বেশ সামাজিকতাভাবেই আমি তোমাকে আমার বউ করেছি, আমি কোথাও দোষ রাখিনি। তখন তার কথায় আমি খুব আনন্দিত হলাম। ছুটে গিয়ে সব লজ্জা ত্যাগ করে তার মুখে একটা ওমা দিয়ে বললাম, ঠিক আছে, তুমি বেশ মহৎ কাজ করছো, তুমি অনেক ভালো। এ কথা শুনতেই যেন সে অনেকটা খুশি হয়ে আমাকে সর্বপ্রথম একটা ওম্মা দেওয়ার আগে আমার হাতে একটা স্বর্ণের বড় ভারী আংটি পরিয়ে দিল। বললো যে সর্বপ্রথম আমার কাছ থেকে এই গিফটটা নেবে, আর আমার দেলমোহরের দাবি তুমি করবে না, আমি অবশ্যই তোমাকে পরিশোধ করে দেব, তবে এইটা তোমাকে অ্যাডভান্স দিয়ে রাখলাম, আমাদের ভালোবাসার স্মৃতি, কোনোদিন তো একটা ফুলও দিলাম না। আমি মুসকে হেসে দিয়ে বললাম, হ্যাঁ গো, তুমি এখন আমার স্বামী, আর তোমার শর্ত সাপেক্ষে যা আছে আমি তোমার কাছে দাবি রাখবো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি যেহেতু ক্ষমা চাইছো, ক্ষমা করলাম, কিন্তু তবুও দেওয়ার চেষ্টা করবে, অবশ্য আমার দাবি নেই। তখন বললো, হ্যাঁ, ওরা কি আমার কোনো কিছু কম দিয়েছে নাকি? তোমার হাজবেন্ড এখন স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠিত, তাছাড়া একটা শিক্ষিত ছেলে, এই সমাজে আমার একটা মান ইজ্জত আছে। শোনো, তুমি আমার এই বিষয় নিয়ে চিন্তা করবে না, তোমার কপালে সুখী হবে। আমি খুশিতে তার বুকে আবারও নুয়ে পড়লাম। তারপরে কিছু সময় বাদে লাইটটা বন্ধ করে দিল। কি যে হলো তোমরা তো সবাই জানো, বাসরাত্রে সমস্ত ছেলেমেয়ের বিবাহিত জীবনে কি হয়। বেশ হয়েছিল সেদিন, বেশ আনন্দে সে রাতটুকু কেটেছিল। সকালে রাহুলের ভাবিরা, আমার স্বামীর ভাবিরা সবাই আমাদের দুজনকে স্নান করার জন্য বাথরুমে পানি জোগাড় করে রাখছিল, অ্যাডভান্স তোয়ালে আগায় দিল। লজ্জায় মুখটা আমার কেমন যেন অদ্ভুত তাদের সামনে। স্নান সেরে তারপরে রাহুলের সাথে সংসার করতে করতে 2টা বছর অতিবাহিত হয়ে গেল। রাহুল সন্তান দিতে রাজি হয় না, বলে দেখো, যদি এত তাড়াতাড়ি আমরা সন্তান নিই তাহলে বিয়ের স্বাদ আমরা ভুলে যাব, ভালোবাসা আমাদের কমে যাবে, কারণ তখন তো সন্তানের প্রতি দুজনে ভালোবাসার ভাগ চলে যাবে। আমি বললাম, না গো, যথেষ্ট বয়সও হয়েছে পড়াশোনা করতে করতে, তোমারও আমারও, তাছাড়া আমার স্বাস্থ্যটা একটু মোটা সুটা হুষ্টুপুষ্টু, যদি আরও বয়স ভার হয়ে শুনেছি ডাক্তারের সাজেশনে তলপেটে মেয়েদের যদি বয়সকালে চর্বি ধরে যায় তাহলে নাকি সন্তান ধারণ ক্ষমতা একটু কমে যায়, সম্ভাবনা একটু কমে যায়। কিন্তু আমারও বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, তাছাড়া তোমার বাবা মার মুখটা একটু উজ্জ্বল করতে হবে, তাদেরও তো শখ তোমার জন্য একটা নাতিনুতের মুখ দেখার। তখন রাহুল বলল, ঠিক আছে, শোনো, তুমি যখন বলছো, খুব শীঘ্রই আমরা একটা ফুটফুটে সন্তান জন্য উপরালা দেয়, আমরা চেষ্টা করব, সবই তার হাতে, যা হোক চেষ্টায় থাকলাম। পরের বছর যেতে না যেতে আমাদের একটা ফুটফুটে একদম পরীর বাচ্চার মতো একটা কন্যা সন্তান দিল। বেশ সবাই নাতিটাকে পাওয়ার পরে আমার বাবা মাও খুশি, রাহুলের বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি। আমার মেয়েটা যেন আহ্লাদের আকাশের চাঁদ হলো সবার হাতে। আমার জীবনটা বেশ আনন্দই রাহুলের সাথে কাটতে লাগলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক চিত্তে আমার নিজের হাতে রাইটিং করে লেখা, তারপরে নিজের কণ্ঠে তোমাদের মাঝে পরিবেশন করলাম। তো এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম বিনোদনমূলক প্রতিনিয়ত নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, বিদায় নিচ্ছি, বাই বাই।